অনুমোদিত ডিভাইস নিয়ে প্রবেশপথে ছিল কড়াকড়ি। নতুন সংযোজন হয়েছে পুলিশের বডি অন ক্যামেরা। 200 গজের মধ্যে 144 ধারা জারি আছে। সবকিছু মিলে আমরা খুব ভালোভাবে পরীক্ষাটা নিচ্ছি বলে আমার কাছে মনে হচ্ছে। আমি যেমন এখানে বসেও দেখতে পাচ্ছি কোথায় কেউ বসে ক্লাস নিচ্ছে কিনা বা বসে সবকিছু মিলে সবাইকে কন্ট্রোল করা যায়। পরীক্ষাকে কেন্দ্র করে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। নকল এবং যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কেন্দ্রগুলো সিসিটিভির মাধ্যমে পর্যবেক্ষণ করে শিক্ষা মন্ত্রণালয়। এবছরের এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা চলবে 2 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত। 15 আগস্টের মধ্যে শেষ হবে ব্যবহারিক। একরাশ স্বপ্ন বুকে নিয়ে একঝাঁক শিক্ষার্থী অংশ নিল 2026 সালের এইচএসসি পরীক্ষার প্রথম দিনের পরীক্ষায়। বিশাল এ কর্মযজ্ঞ সফল করতে প্রস্তুত প্রশাসন। শিক্ষার্থী ও অভিভাবকদের প্রত্যাশা, এবারের পরীক্ষা কার্যক্রম চলবে সুশৃঙ্খলভাবে, সুষ্ঠুভাবেই শেষ হবে সবগুলো পরীক্ষা। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। সব বোর্ডে একই প্রশ্নপত্রে বাংলা প্রথম পত্রের পরীক্ষা দিয়ে শুরু হলো এইচএসসি ও সমমান পরীক্ষা। প্রশ্ন ফাঁস ঠেকাতে ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিতে কেন্দ্রে কেন্দ্রে সিসি ক্যামেরায় সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়। সারা দেশে প্রথমবারের মতো শুরু হলো অভিন্ন প্রশ্নে এইচএসসি ও সমমানের পরীক্ষা। কেন্দ্রগুলোতে ছিল শিক্ষার্থী ও অভিভাবকদের ভিড়। বৃহস্পতিবার সকাল 9:30টার মধ্যে পরীক্ষার্থীরা নিজ নিজ কেন্দ্রের সামনে উপস্থিত হন। প্রথম দিন নির্ধারিত সময়েই শান্তিপূর্ণ পরিবেশে বাংলা প্রথম পত্রের পরীক্ষা হয়। সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে প্রতিটি কক্ষে সিসি ক্যামেরার পাশাপাশি কেন্দ্রের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন দায়িত্বরত শিক্ষকরা। পরীক্ষার পরিবেশ নিয়ে সন্তুষ্ট অভিভাবকরা। বর্তমান সরকার যে একটা নকলমুক্ত একটা পরিবেশ সৃষ্টি করছে এবং সেভাবে বিভাগ পত্রিকা বা সংবাদে করছে, এতে ছেলে মেয়েদের পড়াশোনা করা লাগবে। সিসি ক্যামেরার পরীক্ষা হচ্ছে খুব, একজন আরেকজনের সমস্যা করবে না, তাতে সুন্দর হবে। ওনারা নিয়মগুলো আইনগুলো চালু করেছে, অবশ্যই বাচ্চাদের জন্য ভালো হবে। পরীক্ষায় যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য প্রতিটি কেন্দ্রে নিয়োজিত ছিল একাধিক ভিজিলেন্স টিম। পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানান শিক্ষার্থীরা। প্রশ্ন মোটামুটি স্ট্যান্ডার্ডই ছিল। এমসিকিউটা একটু কনফিউজিং, কিছু প্রশ্ন পাইছি। এমসিকিউ একটু হার্ড হয়েছে তুলনামূলক, কিন্তু সিকিউ সহজ করছে। আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। এমসিকিউ আলহামদুলিল্লাহ হবে 28-29টার মতো। সিকিউ যেটা ছিল একদম পানির মতো সহজ ছিল। সিকিউ কঠিন ভাই, ঘেটে এদিক করতে দিনি ভাই। এমসিকিউ একটু কঠিন হয়েছে, বাট যতটা ভয় পাইছিলাম কালকে রাতে ঘুমাতেও পারি না, যতটা ভয় পাইছিলাম অতটা কিন্তু হার্ড করে নাই। আমাদের যতটুকু মনে হচ্ছে এবার পরীক্ষাটা আমাদের জন্য অনেক স্বস্তিকর আর কি। প্রশ্নটা অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হলেও শিক্ষার্থীদের মধ্যে বাড়তি কোনো চাপ নেই বলে জানান যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। অভিন্ন প্রশ্নে প্রথমবার পরীক্ষা হতে যাচ্ছে, কিছু চ্যালেঞ্জ তো আছে, আমরা মোটামুটি সতর্ক আছি যাতে করে কোনোভাবে প্রশ্ন ফাঁস হতে না পারে। পরীক্ষা চলাকালীন প্রতিদিন সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত, পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কেন্দ্রের 200 গজের মধ্যে মিছিল, সভা সমাবেশ, উচ্চ শব্দ ও হর্ন বাজানো নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। নকল প্রতিরোধ এবং প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখছে এবং গোয়েন্দা টিম ফিল্ডে আছে। কেন্দ্রের আশপাশে যানজট এড়াতে গ্রহণ করা হয়েছে বিশেষ ট্রাফিক ব্যবস্থা। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। প্রবেশপত্র না পেয়ে এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারেননি বগুড়ার মহাস্থান মাহি সাওয়ার ডিগ্রি কলেজের 10 শিক্ষার্থী। তাদের অভিযোগ, অফিস সহকারীর প্রতারণায় অনিশ্চয়তার মুখে পড়েছেন তারা। কলেজের অধ্যক্ষ বলছেন তদন্ত করে নেওয়া হবে আইনি ব্যবস্থা। অফিস সহকারীর প্রতারণায় অনিশ্চিত ভবিষ্যতের মুখে 10 এইচএসসি পরীক্ষার্থী। প্রায় 2 মাস আগে এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র রেজিস্ট্রেশন নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ায় অতিরিক্ত টাকার বিনিময়ে বগুড়ার মাইসাওয়ার ডিগ্রি কলেজের কম্পিউটার অপারেটর সাব্বির হোসেন শাওন মানবিক বিভাগের 10 শিক্ষার্থীকে ফর্ম পূরণের আশ্বাস দেন। তাদের কাছ থেকে 4000 থেকে 5,500 টাকা করে আদায় করা হয়। গত 24 জুন কলেজের অন্য শিক্ষার্থীদের প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড বিতরণ করা হলেও ওই 10 শিক্ষার্থীকে জানানো হয় দেরিতে ফর্ম পূরণ করায় তাদের প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন আসতে কিছুটা সময় লাগবে। তবে বৃহস্পতিবার সারা দেশে এইচএসসি পরীক্ষা শুরু হলেও ভুক্তভোগী শিক্ষার্থীদের কেউই প্রবেশপত্র বা রেজিস্ট্রেশন কার্ড হাতে পাননি। বুধবার থেকে মুঠোফোন বন্ধ করে গা ঢাকা দেন কম্পিউটার অপারেটর শাওন। আমাদের থেকে টাকা নিছে, তো টাকা নেওয়ার পরে ওই আমাদেরকে বলতেছে যে, আমরা তখন বলছি যে আমাদের অ্যাডমিট কখন দিবেন, রেজিস্ট্রেশন কখন দিবেন, তো বলতেছে যে আজকে দিব, কালকে দিব, এরকম করে ঘুরাচ্ছে খালি। 30 তারিখে যাওয়ার পর বললো 1 তারিখের কথা। তারপর থেকে ও মনে করেন ফোন অফ, যে আমি রাজশাহী যাচ্ছি, আমাকে ভিডিও দিয়ে পাঠায় যে আমি বোর্ডে আছি, তোমার কাজ করতেছি। আমার ছেলের জীবন থেকে একটা বছর হারিয়ে যাওয়া মানে অনেক কিছু হারিয়ে যাওয়া, কারণ এই বছর তা ফিরে পাবে না। এই জন্য দায়ী
কলেজ কর্তৃপক্ষ আর এর বিচার আমি চাই। অভিযুক্তর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কলেজের অধ্যক্ষের। আমাদের কলেজে এরকম কর্মকাণ্ড ইতিপূর্বে কখনোই ঘটেনি, তবে এর আগে তো আর জানা যায়নি যে এই ছেলেটা এইরকম কাজ করে। যেহেতু এটাই প্রথম জানলাম, তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। এবছর মহাস্থান মাইস আওয়ার্ড ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় 3 বিভাগে 600 শিক্ষার্থী অংশ নিয়েছেন। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। এবার এইচএসসি পরীক্ষার আগেই ঝরে পড়েছে প্রায় 5.5 লাখ শিক্ষার্থী। রেজিস্ট্রেশন করলেও ফর্ম পূরণ করেননি প্রায় 44%। শিক্ষা পদ্ধতির প্রতি অনীহা আর আর্থসামাজিক চ্যালেঞ্জই প্রধান কারণ বলছেন বিশেষজ্ঞ। অসম শিক্ষা ব্যবস্থা পর্যালোচনা করে ঝরে পড়া ঠেকাতে সরকার কাজ করছে বলে জানান শিক্ষামন্ত্রী। প্রসূন আশিস জানাচ্ছেন বিস্তারিত। দেশ জুড়ে শুরু হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষায় সাধারণ শিক্ষা বোর্ড সহ মাদ্রাসা ও কারিগরি মিলিয়ে অংশ নিচ্ছে 12,70,583 শিক্ষার্থী। এবারই প্রথম সব বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে অনুষ্ঠিত হচ্ছে পরীক্ষা। তবে রেজিস্ট্রেশন করা প্রায় 5.5 লাখ নিয়মিত শিক্ষার্থী এবার পরীক্ষার হলে বসা থেকে বিরত। মোট পরীক্ষার্থীর প্রায় 44%ই ফর্ম পূরণ করেননি। এর মধ্যে বেশি ছিটকে পড়ার ঘটনা ঘটেছে কারিগরি শিক্ষা বোর্ডে, যেখানে 1,65,000 শিক্ষার্থীর মধ্যে ফর্ম পূরণ করেননি 90,345 জন। সাধারণ শিক্ষা বোর্ডে নিয়মিত পরীক্ষার্থীর 33.04% এবং মাদ্রাসা বোর্ডের 44.07% শিক্ষার্থী পরীক্ষার বাইরে। এছাড়া ফর্ম পূরণ সত্ত্বেও অসংখ্য পরীক্ষার্থী এবার পরীক্ষা দিচ্ছে না। শিক্ষা বোর্ডগুলোর তথ্য বিশ্লেষণে এমন উদ্বেগজনক চিত্র মেলায় প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। বিশেষজ্ঞদের মতে বর্তমান শিক্ষা পদ্ধতির প্রতি অনীহা, বাল্যবিবাহ সহ আর্থসামাজিক চ্যালেঞ্জেই পরীক্ষা বিমুখ শিক্ষার্থীরা। ঝরে পড়া শিক্ষার্থীর যে সংখ্যা বা পরিসংখ্যান আমরা দেখতে পাই, সেগুলো রীতিমতো উদ্বেগজনক। একটা পর্যায়ে যে এই আর্থিক সংকটের জন্য লেখাপড়া থেকে বিযুক্ত হয়ে যান। শিক্ষা পদ্ধতির ব্যাপারেও আমাদের শিক্ষার্থীদের একটা অনীহা আছে। বাংলাদেশের পড়াশোনা হলো একেবারেই মনোটোনাস, একটা মুখস্থ নির্ভর, ফলাফল নির্ভর একটা পরীক্ষা। ফলে একজন শিক্ষার্থী যখন একটা বিষয়ে পড়াশোনা করে, অনেকেই এই আগ্রহটাও হারিয়ে ফেলে। সংকট উত্তরণে শিক্ষা খাতে কাঠামোগত পরিবর্তন এবং গ্রামীণ দরিদ্র শিক্ষার্থীদের প্রণোদনা দেয়া সহ কার্যকর কর্মকৌশল প্রণয়নের তাগিদ এই শিক্ষাবিদের। শিক্ষা যে বর্তমান ব্যবস্থাপনা যে আছে, সেই ব্যবস্থাপনার কিছু কাঠামোগত, পদ্ধতিগত এগুলোর কিছু পরিবর্তন করা দরকার, যেন শিক্ষার্থীরা লেখাপড়াটা তারা আনন্দের সাথে, পরীক্ষা ভীতি থেকে তারা যেন বের হয়। প্রান্তিক জনগোষ্ঠীর যারা শিক্ষার্থী আছে, সেই জনগোষ্ঠীর শিক্ষার্থীদের মধ্যে প্রণোদনা, তাহলে ড্রপ আউট কমবে। অসম শিক্ষা ব্যবস্থার কারণেই পরীক্ষার্থী ঝরে পড়ছে বলে মনে করেন খোদ শিক্ষামন্ত্রী। এ সমস্যার টেকসই সমাধানে নীতি নির্ধারণী পর্যায়ে কাজ চলছে বলে জানান তিনি। আমরা কারেক্টলি অ্যানালাইসিস করছি, এই দুর্বলতাগুলো আমরা ফাইন্ড আউট করছি। 98%, 97% পাস করে ফেলতো, আবার পরীক্ষা যখন সঠিকভাবে না হয় দেখা গেল 60-তে চলে আসছে। এই যে অসমভাবে শিক্ষা ব্যবস্থা ছিল, সেগুলিকে আমরা সমতা আনার জন্য কাজ করছি। 2028 সালের মধ্যে মাদ্রাসা ও কারিগরির সাধারণ বিষয় সহ সব শ্রেণীর কারিকুলাম ঢেলে সাজানোর পরিকল্পনার কথাও জানান শিক্ষামন্ত্রী। আমাদের মাননীয় প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলা নিষ্পত্তি নিয়ে সচিবালয়ে কথা বলছেন অ্যাটর্নি জেনারেল। সরাসরি যাচ্ছে সেখানে। আমি বিশ্বাস করি বর্তমান সরকার, মাননীয় শিক্ষামন্ত্রী, মাননীয় প্রতিমন্ত্রী, সচিব সহ যারা আছেন, তারা প্রত্যেকেই শিক্ষাকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছেন এবং সর্বাধিক গুরুত্ব দেওয়ার পদক্ষেপ হিসেবে এই যে একটা স্ট্যাগন্যান্ট অবস্থা ছিল, এই স্ট্যাগন্যান্ট অবস্থার যে অপসারণ করা গেল, এটা একটা স্বস্তির বিষয়। একটা কথা আপনাদের বলা দরকার, সেটা হচ্ছে যে আপনাদের হয়তো আরও কিছু মনে প্রশ্ন জাগতে পারবে, কিন্তু আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় ছাড়া আসলে কিন্তু সব প্রশ্নের উত্তর কিন্তু মাননীয় মন্ত্রী কিংবা প্রতিমন্ত্রী কিংবা আমাদের দেওয়া সম্ভব না। তবে এতটুকু বলতে পারি যে প্রধান শিক্ষকের নিয়োগের ক্ষেত্রে, শূন্য পদের নিয়োগের ক্ষেত্রে দীর্ঘদিনের যে অচলাবস্থা, সেটা এই মুহূর্তে থেকে দূরীভূত হয়েছে এবং মন্ত্রণালয়, আমি রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে বলতে পারি, মন্ত্রণালয় আপিলের বিভাগের আজকের এই আদেশের পরে তারা তাৎক্ষণিকভাবে এই কার্যক্রম শুরু করতে পারবে, তার ক্ষেত্রে কোনো আইনি বাধা থাকবে না। থ্যাংক ইউ। ওকে, ধন্যবাদ অ্যাটর্নি জেনারেলকে। আমাদের আরও 14,384 জন শিক্ষক
ইন্টারিম গভর্নমেন্ট নিয়োগ দিয়ে গিয়েছিল, মানে পরীক্ষা শেষ করে গিয়েছিল। আমরা বাকি কাজগুলো সমাপ্ত করে কিছুদিনের মধ্যেই আমরা তাদেরকে আবার ট্রেনিংয়ে পাঠাবো। ট্রেনিং থেকে তারা স্কুলে চলে যাবে। ইউজুয়ালি পিটিআইগুলোতে 9 মাসের ট্রেনিং হয়, কিন্তু আমরা এখন সিস্টেম পাল্টিয়ে, যেহেতু আমাদের ট্রেনিং সেন্টার অপ্রতুল রয়েছে, সেই জন্য আমরা তাদেরকে ইনিশিয়ালি 2 মাসের করে ট্রেনিং দিয়ে তাদেরকে পাঠিয়ে দিচ্ছি। আজকের এই সুন্দর দিনটির অনুভূতি প্রকাশ করবে এখন আমাদের মাননীয় প্রতিমন্ত্রী। দীর্ঘদিন ধরে আমরা এই সংবাদটির অপেক্ষা ছিলাম। আমাদের প্রতিমন্ত্রী ববি আজ্জাজ তার এই প্রতিক্রিয়া জানাবেন আপনাকে। সরাসরি ছিলাম সচিবালয়ে, কথা বলছিলেন অ্যাটর্নি জেনারেল এবং শিক্ষামন্ত্রী। নিরবচ্ছিন্ন পাঠদানে শিক্ষকদের মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী। তার স্পষ্ট বার্তা, স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে চাইলে শিক্ষককে চাকরি থেকে ইস্তফা দিতে হবে। নির্বাচনে অংশগ্রহণের প্রবণতা রুখতে প্রয়োজনীয় আইন প্রণয়নের কথাও বলেন মন্ত্রী। শিক্ষকদের সক্ষমতা বাড়াতে যুগোপযোগী প্রশিক্ষণের পরিকল্পনা তুলে ধরেন নীতি নির্ধারকরা। কার্যকর শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা এবং সার্বিক মানোন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার। চলছে বিভিন্ন অংশীজনদের সঙ্গে বৈঠক আলোচনা। এরই অংশ হিসেবে রাজধানীতে ইউনিসেফ আয়োজিত এই সেমিনার উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট নীতি নির্ধারকরা। শিক্ষা ব্যবস্থায় অর্থবহ পরিবর্তন এনে শিক্ষকদের সক্ষমতা বাড়াতে যুগোপযোগী প্রশিক্ষণের পরিকল্পনা তুলে ধরেন সংশ্লিষ্ট মন্ত্রীরা। এবং যারা শিশু কিশোর রয়েছেন স্কুলে ক্লাস 1 থেকে শুরু করে 12 পর্যন্ত প্রত্যেকের মেধার বিকাশ ঘটাতে পারি, সুপ্ত প্রতিভাকে আরো কিভাবে আমরা জাগরিত করতে পারি, কিভাবে তাদের দক্ষতা এবং যোগ্যতা তৈরি হয়, যার মাধ্যমে বাংলাদেশ থেকে তারা বিশ্ব নাগরিক হিসেবে গড়ে ওঠে। আমাদের প্রাথমিকে যেমন 3.5 লক্ষের উপরে টিচার আছে, আমাদের মাধ্যমিকে এমপিওভুক্ত 7 লক্ষের উপরে টিচার আছে। এটাই একটা বিশাল জনগোষ্ঠী। তাদের সবাইকে যদি অ্যালাইনমেন্টে কাজ করাতে হয়, উপরে মন্ত্রণালয়, শেড, ডিপি, এখানে আমাদেরকে অ্যালাইন করে কাজ করতে হবে। পাঠদানে আরও নিরবিচ্ছিন্ন সময় দেওয়ার গুরুত্ব তুলে ধরে শিক্ষামন্ত্রী হুঁশিয়ার করেন, স্থানীয় নির্বাচন থেকে বিরত থাকতে হবে শিক্ষকদের। আগামী দিনের নির্বাচনগুলোতে শিক্ষকরা যেন পার্টিসিপেট না করে এবং গভর্নমেন্ট যেন এই ধরনের একটি আইন তৈরি করে, শিক্ষকরা লোকাল গভর্নমেন্ট ইলেকশনে যেন না যায়, যেতে হলে তারা যেন চাকরির থেকে ছেড়ে যায়। এবং এই শিক্ষকদের যে ট্রেনিংয়ের ব্যবস্থার জন্য, শিক্ষকের উন্নয়নের জন্য আমরা যে ইনভেস্টমেন্টগুলো করছি, এগুলো যেন প্রপারলি হয়। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী সাফ জানান, এইচএসসি পরীক্ষা নির্বিঘ্ন করতে প্রস্তুতির কোনো ঘাটতি নেই। আমাদের ক্লোজ সার্কিট ক্যামেরা রয়েছে, আমাদের টিচাররা আজকে সচেতন, আমাদের অভিভাবকরা সচেতন, প্রশাসন সচেতন রয়েছে এবং পুলিশ বিভাগ তারা বডি ক্যাম ব্যবহার করছে। সব মিলিয়ে আমাদের শিক্ষার্থীরা সচেতন, তারা পরীক্ষায় কোনো আনফেয়ার মিন্স করে না। চলতি বছর বাংলাদেশের শিক্ষা খাতে প্রায় 99 মিলিয়ন মার্কিন ডলারের অর্থায়ন অনুমোদন করেছে ইউনেস্কো ও ইউনিসেফ, জানান শিক্ষামন্ত্রী। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের হৃদয় জুড়ে ছিল বাংলাদেশ। সব আন্দোলন সংগ্রামে তার সৃষ্টি ছিল প্রধান প্রতিপাদ্য। সচিবালয়ে নজরুল বর্ষ উদ্বোধন করে কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নজরুলের শিক্ষা ধারণ করে বিভেদ সৃষ্টির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি নতুন প্রজন্মের মাঝে তার সৃষ্টিকর্ম ছড়িয়ে দেওয়ার আহ্বানও জানিয়েছেন সরকার প্রধান। বিপন সঙ্গীত স্বাধীনতা সংগ্রামীদের উদ্বুদ্ধ করেছিল। একদিকে রচনা করেছেন সাম্যের গান, অন্যদিকে নিপীড়ন, অন্যায় আর বৈষম্যের বিরুদ্ধে লিখেছেন অবিস্মরণীয় বিদ্রোহী কবিতা। দ্রোহ আর প্রেমের কবি কাজী নজরুল ইসলাম স্মরণে 25 মে থেকে শুরু হয়েছে নজরুল বর্ষ। সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত সভায় যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় কবি পরিবারের সদস্য ছাড়াও শিল্পী গবেষকদের উপস্থিতিতে সঞ্চালনা করেন খোদ সরকার প্রধান। গান দিয়ে তিনি বিশ্ব জয় করেছেন, বাঙালির মন জয় করেছিলেন এক সময়। সেই গান কিন্তু আজও আমরা অত্যন্ত প্রাসঙ্গিকভাবে পাই। পরিপূর্ণ মানুষ হয়ে ওঠার যত রকমের উপাদান আছে সমস্ত তার গানে, কথায়, কবিতায় উল্লেখ করা হয়েছে। সঙ্গীত শিক্ষক যারা, এদেরকে বাতিল করা হয়েছিল, সেটা যেন আবার একটু উন্মুক্ত করে দেওয়া হয়। এরপর নজরুল বর্ষ উপলক্ষে স্মারক ডাকটিকিট ও লোগো উন্মোচন করেন প্রধানমন্ত্রী। দেশের সব আন্দোলন সংগ্রামে নজরুলের সৃষ্টি প্রধান প্রতিপাদ্য, বলেন তারেক রহমান। আমাদের মহান মুক্তিযুদ্ধে তার কবিতা ও গান ছিল অনুপ্রেরণার প্রবল উৎস। তেমনি আমাদের সকল আন্দোলন সংগ্রামে তার সৃষ্টিশীলতাই হয়ে ওঠে প্রতিবাদ
প্রতিরোধের মূল ভাষা। প্রযুক্তির বর্তমান বাস্তবতার প্রেক্ষিতে কাজী নজরুলের সাহিত্যকর্ম নতুন প্রজন্মের কাছে আশার আলোকবর্তিকা হয়ে উঠতে পারে বলে সবাইকে স্মরণ করিয়ে দেন সরকার প্রধান। নৈতিক মূল্যবোধ সম্পন্ন ছড়া বা কবিতা আমাদের প্রজন্মের সামনে আশার আলোকবর্তিকা নিয়ে হয়ে উঠতে পারে। কবি নজরুলকে নিয়ে আলোচনা মন্ত্রণালয় কিংবা সরকারি অফিসের চার দেওয়ালে আবদ্ধ না রেখে তার চিন্তা দর্শন ছড়িয়ে দেওয়া প্রয়োজন, প্রজন্ম থেকে প্রজন্ম তরে। নজরুলের শিক্ষা ধারণ করে অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর। বর্তমান সরকারও এমন এক রাষ্ট্র এবং সমাজ বিনির্মাণের লক্ষ্যে কাজ করছে, যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষ নির্বিঘ্নে নিরাপদে বসবাস করবে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের মন হিসেবেও উল্লেখ করেন তারেক রহমান। দর্শন এবং মানবিক চেতনাবোধের প্রতি গভীর শ্রদ্ধা। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। ঢাকা বেইজিং সমঝোতা সই হওয়ায় তিস্তা প্রকল্পে বাংলাদেশকে সহায়তা দেবে চীন। শিগগিরই প্রকল্পে কাজ করবে বিশেষজ্ঞ দল। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর নিয়ে ব্রিফিংয়ে একথা বলেন চীনা রাষ্ট্রদূত। জানান, মিয়ানমার দিয়ে অর্থনৈতিক করিডোর উন্নয়ন ও রোহিঙ্গা সমস্যা সমাধানে ভূমিকা রাখবেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের পর বাংলাদেশ চীন সম্পর্ক নতুন কৌশলগত উচ্চতায় পৌঁছেছে বলে দাবি করেছে বেইজিং। বৃহস্পতিবার সকালে সফর নিয়ে রাজধানীর চীন দূতাবাস সংবাদ সম্মেলনের আয়োজন করে। রাষ্ট্রদূত ইয়াওয়েন বলেন, তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প বাংলাদেশের নিজস্ব প্রকল্প। জানান, এর টেকসই বাস্তবায়নে বৈজ্ঞানিক সম্ভাব্যতা সমীক্ষায় সরাসরি সহযোগিতা করবে চীন সরকার। অতীতে কোম্পানির সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছিল জানিয়ে রাষ্ট্রদূত বলেন, দুই দেশের সরকারের মাধ্যমে তিস্তা প্রকল্পে কাজ করবে চীনের বিশেষজ্ঞরা। Now the roadmap is started here. The G2G cooperation will start from the expert group, the joint feasibility study. বাংলাদেশ চীন মিয়ানমার অর্থনৈতিক করিডোরকে আঞ্চলিক সংযোগের নতুন সুযোগ হিসেবে বর্ণনা করেন ইয়াওয়েন। ভবিষ্যতে ভারত সহ যে কোনো দেশ এই উদ্যোগে যুক্ত হতে চাইলে চীন তাকে স্বাগত জানাবে বলেও জানান তিনি। It's not end of the game. We are open. We welcome the other countries if they're ready. Definitely, we are open. Well, but it's up to them to make decision whether they want part of it or they are wait and see. But anyway, China determined to proceed with Bangladesh, Myanmar to build this economic corridor. দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে কৌশলগত সংলাপ এবং সম্ভাব্য 2+2 সংলাপ চালুর বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান চীনা রাষ্ট্রদূত। বলেন, বাংলাদেশের সার্বভৌমত্ব ও স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার অধিকারের প্রতি চীনের সমর্থন রয়েছে। Now faced by Bangladesh. So the message is very clear conveyed to Bangladesh that, China support Bangladesh to object any foreign intervention. গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ GDI, মোংলা বন্দর আধুনিকায়ন, চট্টগ্রাম অর্থনৈতিক ও শিল্পায়ন, কৃষি, গণমাধ্যম, কারিগরি শিক্ষা এবং সবুজ উন্নয়ন সহ প্রধানমন্ত্রীর সফর বাংলাদেশে চীনা বিনিয়োগের নতুন সুযোগ তৈরি করবে বলে মন্তব্য করেন ইয়াওয়েন। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। অনেক যাচাই বাছাই করেই 9,38,000 কোটি টাকার বাজেট দেওয়া হয়েছে বলে জানিয়েছেন চিফ হুইপ নুরুল ইসলাম বনি। তিনি বলেন, এই বাজেট জড়বান্ধব। সংসদ ভবনে বিএনপি সরকারের প্রথম বাজেট উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। নতুন বাজেটে 63টি পণ্যের শুল্ক কমানো হয়েছে উল্লেখ করে চিফ হুইপ বলেন, এই বাজেট জনগণের জীবনমান উন্নয়নে বড় ভূমিকা রাখবে। এ সময় তিনি আরও বলেন, উত্তরাঞ্চলের সাধারণ মানুষ যাতে কৃষিকাজে প্রয়োজনীয় পানি পায় সেজন্য তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী। এই প্রকল্প বাংলাদেশকে বাঁচানোর প্রকল্প বলেও মন্তব্য করেন তিনি। বিশ্লেষণ হয়েছে, পক্ষে বিপক্ষে আলোচনা হয়েছে। আমরা বলছি খুব ভালো বাজেট, আবার ওনারা বলছে বাজেট ভালো হয় নাই, তাহলে এইসব করা যেতে পারে। অনেক কথা হয়েছে। এই বাজেটেই মাথা সোজা করুন, কিন্তু এই জোরে কথা বলছে এই কারণে, এই বাজেটেই বাংলাদেশের স্বাধীনতার পর প্রথম